হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। শীতের প্রস্তুতি জোর কদমে চলছে সমস্ত বাগানে। ফুল, সবজি, গাছ বসানোর জন্য চলছে বেড প্রস্তুত করা। এই সময় মাটিকে উর্বর করতে মেশাতে হবে ভার্মি কিংবা গোবর সার। এখন বাজারে ভার্মির দামও বেশ বাড়ছে। গ্রামাঞ্চলে গোবর সার পাওয়া গেলেও শহরের দিকে তেমন চল নেই এই গোবর সারের। তবুও মাঝে মধ্যে ফুলের বাজারে কিংবা নার্সারিতে গোবর সারের খোঁজ মিললেও তা কিনতে বেশ দাম দিতে হয়। বাড়িতেই যদি এই ভার্মি বা গোবর সারের মতো সমগোত্রের একটা শক্তিশালী সার বানিয়ে নিই তবে কেমন হয়? বিনা খরচে স্বল্প পরিশ্রমে বাড়িতেই তৈরি করুন বস্তা বস্তা জৈব সার। অত্যন্ত শক্তিশালী একটা সার, যা গাছে বিভিন্ন পদ্ধতিতে প্রয়োগ করা সম্ভব। মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে, গাছে নানা পুষ্টিমৌলের যোগান দেয় ও গাছকে করে তোলে সবুজ ও সতেজ। আজ বাগানের বিভিন্ন স্থান থেকে এই জৈব সার আজকে কালেক্ট করব। আর এই সারগুলো আমি বেশ কয়েক মাস আগে তৈরি করতে দিয়েছিলাম। কিভাবে তৈরি করতে দিয়েছিলাম সেটাও আপনাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছি। খুব সুন্দর সাড়া পেয়েছি সেই ভিডিওটিতে। ডেসক্রিপশানে লিংক দেব, সেই পদ্ধতি আরও একবার দেখে নেবেন। তবু সুবিধার্থে আমি এই ভিডিওর মাধ্যমেই সেই পদ্ধতি আরও একবার শেয়ার করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি বুঝতে অসুবিধা হবে না। এই সার তৈরি করতে না হবে কোনো পোকা, না হবে কোনো দুর্গন্ধ। একবারে সঠিকভাবে তৈরির পদ্ধতি জেনে নিলে আপনারাও আপনাদের বাগানে বারে বারেই তৈরি করবেন এই শক্তিশালী জৈব সার। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাগানে 3 রকম পদ্ধতিতে আমি 3টি জৈব সার তৈরি করতে দিয়েছিলাম। আমি প্রথম যে জৈব সারটা কালেক্ট করছি তা হলো পাতা পচা সার। এই সারটি সম্পূর্ণরূপে তৈরি হতে আমার 6 মাস সময় লেগেছে। এই সারটিতে আমি বাগানের আবর্জনা, মানে শুকনো পাতা, গাছের কাটিং করার পর সেই ডাল কিংবা পুরনো চন্দ্রমল্লিকার মাদার গাছগুলো আমি এই বস্তার মধ্যে পুড়ে রেখে তাতে সামান্য কিছুটা মাটি দিয়ে ছাওয়া স্থানে ফেলে রেখেছিলাম। আজ বেশ ভালো রোদ বেরিয়েছে, তাই এইগুলো বস্তা থেকে বের করে রোদে দিলাম। আপনারা দেখে বুঝতেই পারছেন কিছু কিছু ডাল সম্পূর্ণ এখনও ডিকম্পোস্ট হয়নি। এর সাথে আমরা বেশ কিছুটা পরিমাণ চুন মিশিয়ে দেব, যাতে কোনো রকম কীট বা পোকা থাকলে তা নষ্ট হয়ে যায়। এইভাবে দিন 4 রোদ খাওয়াতে হবে। দ্বিতীয়টি যেটি আমি কালেক্ট করব তা হলো বাড়ির আনাজের খোসা দিয়ে কম্পোস্ট সার। এটিও আমি 4 থেকে 5 মাস আগে এইভাবে তৈরি করতে দিয়েছিলাম। দেখুন, বাগানের ছাওয়া স্থানে ঢাকা দিয়ে আমি ভালোভাবে রেখে দিয়েছিলাম। টবগুলো ভর্তি ছিল। কম্পোস্টে পরিণত হওয়ার পর টবগুলো সম্পূর্ণ অর্ধেকটা করে হয়ে গেছে। সার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে কিছুটা এইভাবে কমে যাবে। তখনই বুঝবেন সারগুলো এক্কেবারে তৈরি গাছে দেওয়ার জন্য। এই সারগুলোকেও দিন 4 রোদ খাইয়ে নিতে হবে। চলুন সারগুলো কীরকম তৈরি হয়েছে তা দেখে নিন। সমস্ত আনাজের খোসাগুলো আর একটাও আনাজের খোসা বলে বোঝাই যাচ্ছে না, সম্পূর্ণ কালো মাটিতে পরিণত হয়ে গেছে। টবে আনাজের খোসাগুলি দেওয়ার আগে আমি টবের নিচে 1 আস্তরণ মাটি দিয়েছিলাম। তার উপর টব ভর্তি করে ঠেসে ঠেসে আনাজের খোসা দিয়েছিলাম। তার উপরিভাগেও 1 ইঞ্চির মতো আমি সাধারণ মাটি দিয়ে এইভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম বাগানের এক প্রান্তে। দেখুন, কিছু দিনের মধ্যেই কত সুন্দর সারে পরিণত হয়েছে। এই সারগুলি ভার্মি কিংবা গোবর সারের তুলনায় কোনো অংশেই কিন্তু কম নয়। এই সারগুলিকে কোনো একটি যন্ত্রের সাহায্যে এইভাবে আলগা করে দিতে হবে। সরাসরি এই সারে হাত লাগাতে যাবেন না। দীর্ঘদিন ধরে বাগানের এক কোণায় পড়ে থাকায় পিঁমড়ে কিংবা ক্ষতিকারক কীটের কিন্তু বাসা হতে পারে এই সারে। তাই জন্য এইভাবে কোনো একটি লাঠির সাহায্যে হালকা হাতে আলগা করে নেবেন। তারপর ভালোভাবে রোদ খাইয়ে নিতে হবে খাবারগুলিকে। এতেও কিন্তু আপনারা সামান্য পরিমাণ চুন মেশাতে ভুলবেন না।
সারটি দেখেই বুঝতে পাচ্ছেন কতটা হালকা ও ঝুরঝুরে হয়েছে। এই সারটি সরাসরি গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন কিংবা মাটির সাথে মিশিয়ে নতুন গাছ প্রতিস্থাপন করতে পারেন। দুর্দান্ত রেজাল্ট পাবেন। তৃতীয় যে সারটা আমি কালেক্ট করেছি তা হলো বাগানের আবর্জনা থেকে, মানে ঝাড় দেওয়ার পর যে আবর্জনাগুলি থাকে সেইগুলি, তার সাথে বেশ কিছুটা পরিমাণ লতা পাতা ও ঘাস আবর্জনা দিয়ে তৈরি করেছি এই একটা বড় বালতিতে। এই সারটাই আমার অনেকটা বেশি পরিমাণ সার হয়েছে। এই সারটা এবার ঢেলে নিয়েছি একটা আলাদা ত্রিপলে। এই রকম ত্রিপল করে যদি আপনারা ছাদে কোনো মাটি বা খাবার শুকনো করতে দেন, এতে কিন্তু ছাদ দ্বিতীয়বার পরিষ্কার করার আর প্রয়োজন পড়ে না। এতে ছাদ নোংরাও কম হয়। তাই জন্য এই রকম ত্রিপল ছোট ছোট আকারে কেটে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন অনায়াসে। যেহেতু ছাদ ঝাড় দেওয়ার আবর্জনা থেকে তৈরি করেছি, দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটা প্লাস্টিকের জিনিসও রয়ে গিয়েছিল, তাই এগুলোকে আলাদা করে নিলাম। বেশ ভালোভাবে সারটা ডিকম্পোস্ট হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন সম্পূর্ণ পাতা সারে কিন্তু ভর্তি আছে এই জৈব খাবারটি। সুন্দর করে এটিও আলগা করে নেব। ভালোভাবে চতুর্দিকে মিলে নিয়েছি। এরপর বেশ খানিকটা পরিমাণ আমি চুন ব্যবহার করছি এই খাবারে। এই জৈব সারটিকেও ভালোভাবে দিন চারেক কড়া রোদ কিন্তু দিতে হবে। এর মধ্যে অত্যধিক পরিমাণ ময়েশ্চার ভাব আছে, তাই জন্য একটু ঝুরঝুরে হওয়া পর্যন্ত আমাদেরকে এই রোদটা দিতে হবে। এতেই যথেষ্ট, তবে বেশি রোদ জৈব খাবারে দেওয়া উচিত নয়। বেশি রোদ খাওয়ালে খাবারের শক্তিশালী উর্বরতাটা নষ্ট হয়ে যায়। দেখুন, জৈব খাবারগুলি গাছে প্রয়োগ করার আগে অবশ্যই কিন্তু আমাদের চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর বুঝতে পারবেন খাবারটা কত সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে। এই রকম ঝুরঝুরে হালকা তৈরি হবে জৈব খাবারটা। ভালোভাবে চেলে নিলে কি হয়, বাগানের যে আবর্জনাগুলি পুরো ডিকম্পোস্ট হয়নি সেইগুলো আলাদা হয়ে যাবে এবং নিট জৈব খাবারটা আপনারা পেয়ে যাবেন। এতে গাছের নিতে সুবিধা হবে এবং সেই খাবারটা হবে খুব ঝুরঝুরে এবং হালকা। এই খাবার মাটিতে প্রয়োগ করলে কোনো ফাঙ্গাসের আক্রমণও হবে না। স্বল্প পরিশ্রমে ঝামেলাহীনভাবে এই খাবার প্রস্তুত করা সম্ভব। আরও একবারটি দেখালাম, ভালোভাবে দেখে নিন। পাত্রটা যেহেতু খালি হয়ে গেছিল, তাই এই পাত্রে আবার পুনরায় খাবার তৈরি করব। পাত্রের নিচে আমি একটি প্লাস্টিক বিছিয়ে দিয়েছি। এর উপর বেশ খানিকটা পরিমাণ আমি চুন দিয়ে দিলাম, যাতে পোকা ও দুর্গন্ধ না হয় এবং ওয়েস্টেজগুলো তাড়াতাড়ি কম্পোস্টে পরিণত হয়। এক বালতি এখানে আনাজের খোসা দিয়ে আমি পুরো খাবারটা তৈরি করব। ভালোভাবে আনাজের খোসাগুলো দেখুন আমি ঢেলে নিয়েছি। এই রকম প্লাস্টিকজাত জিনিস দেখা মাত্রই তুলে ফেলে দেওয়াই ভালো, কারণ এগুলো মাটির সাথে মিশবে না, তাই রাখারও প্রয়োজন নেই। ওপর থেকে অ্যাগাস্টোনের মতো আমি বাগানের আবর্জনার মাটি, মানে ঝাড় দেওয়ার পর যে মাটিগুলো থাকে ঘাস লতা পাতা, সেইগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম। এরপর একটি ত্রিপল দিয়ে আমি উপরটা চাপা দিয়ে দিয়েছি এবং একটা ভারী বস্তু তার উপরে দিয়ে দিয়েছি, যাতে এই ত্রিপলটা উড়ে না যায়। পাত্রটিকে অবশ্যই ছাওয়া স্থানে রাখতে হবে। পাত্রটি সম্পূর্ণ আনাজের খোসায় কিন্তু ভর্তি হয়নি, কারণ একসাথে এত আনাজের খোসা জোগাড় করা কিন্তু চারটিখানি ব্যাপার না। যেহেতু আমরা বাড়ির আনাজ খোসা ব্যবহার করছি, তাই দ্বিতীয়বার আমাদেরকে এই রকমভাবেই আবার এই পাত্রে আনাজের খোসা ঢালতে হবে। এই রকম পদ্ধতি আবার প্রয়োগ করব দ্বিতীয়বারেও। এইভাবে জৈব খাবার তৈরি করলে কোনো দুর্গন্ধ ও পোকার আক্রমণ হয় না। এই খাবারগুলি আমি 3-4 দিন রোদ দেখানোর পর কিন্তু সরাসরি গাছে প্রয়োগ করব। নতুন মাটি প্রস্তুত করতে এই খাবারটি আমি প্রয়োগ করছি। এই বেডে আগেও গাছ লাগিয়েছিলাম, যেহেতু পুরনো মাটি তাই বেশ খানিকটা পরিমাণ এই জৈব খাবার প্রয়োগ করলাম। এরপর এই বেডটিতে আমি 2টি ক্যাপসিকামের চারা প্রতিস্থাপন করব। এই রকমভাবে আপনারা প্রত্যেকটা গাছে কিন্তু এই খাবার প্রয়োগ করতে পারেন। দুর্দান্ত রেজাল্ট পাবেন কিন্তু এই খাবার প্রয়োগে। আলাদা করে ভার্মিকম্পোস্ট কিংবা গোবর সারের প্রয়োজন পড়বে না বাগানে। তবে এই খাবারটি তৈরি করতে 3 থেকে 4 মাস সময় লাগবে।
তাই একটু ধৈর্য সহকারে এই খাবারটি তৈরি করুন। একবারে অনেক খাবার প্রস্তুত হয়ে যাবে বাগানের প্রতিটি গাছের জন্য। সঠিক পদ্ধতি অবলম্বন করে আনাজের খোসা কিংবা বাগানের আবর্জনা না ফেলে এইভাবে সার তৈরি করে স্বল্প খরচায় অনায়াসে বাগান করা সম্ভব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন।